ইতিমধ্যে বেরিয়ে আসলো আজকের বিশেষ বিশেষ সংবাদ। শুরুতেই দেখে নিব আজকের সংবাদ শিরোনাম। এপ্রিলে বাংলা পাবে নতুন বিজেপি রাজ্য সভাপতি, বদল সর্বভারতীয় পদেও। সীমান্তবর্তী এলাকায় হিন্দুদের হাতে অস্ত্র দেবার কথা বলেন শুভেন্দু। এসএসসির নিয়োগে আসছে বড় পরিবর্তন, ওএমআর শিটের কার্বন কপি পাবেন পরীক্ষার্থীরা। হিন্দু বিরোধী মমতা খাতুনকে দিল্লির অটোতে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে হুঙ্কার, উঠল রাষ্ট্রপতি শাসনের দাবি। সংসার সমুদ্রে গা ভাসিয়ে সংঘের দিলীপ সংসারী, আরএসএস টু বিজেপি জানুন দাপুটে নেতার জার্নি। জেলা নেতাদের মধ্যে চরম গোষ্ঠী দ্বন্দ্ব, তৃণমূলের নিচু তলার কর্মীরা দিশেহারা। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এখন জানিয়ে দেব বিস্তারিত সংবাদ। জেপি নাড্ডার উত্তরসূরি কে হবেন তা নিয়ে জল্পনা চলছিল বহুদিন ধরে। এবার সেই জল্পনার অবসর হতে চলেছে। বিজেপির পরবর্তী সর্বভারতীয় সভাপতি নির্বাচন প্রক্রিয়া শুরু হচ্ছে 20 এপ্রিল থেকে। মনোনয়নের মাধ্যমে নয়, দলের সংবিধান অনুসারে নির্বাচন প্রক্রিয়া সম্পূর্ণ করেই এই সিদ্ধান্তে পৌঁছতে হবে, এমনটাই জানিয়েছেন দলের শীর্ষ নেতৃত্ব। দলের অভ্যন্তরীণ সূত্রের খবর, ইতিমধ্যেই দেশের 14টি রাজ্যে নতুন রাজ্য সভাপতি নিয়োগ করা হয়েছে। তবে সভাপতি নির্বাচনের আগে দলের গঠনতন্ত্র অনুযায়ী কমপক্ষে 19টি রাজ্যে নির্বাচন হওয়া আবশ্যিক। সেই প্রক্রিয়া দ্রুত শেষ করার লক্ষ্যে চলছে জোরদার প্রস্তুতি। এ নিয়ে সম্প্রতি একাধিক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। অমিত শাহ, রাজনাথ সিং, জেপি নাড্ডা ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সবাই একাধিকবার আলোচনায় বসেছেন। মঙ্গলবার রাতে 3 ঘন্টার বৈঠকে জেপি নাড্ডার সঙ্গে পরামর্শ করেন অমিত শাহ। পরের দিন ফের প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে দীর্ঘ বৈঠক করেন অমিত শাহ, রাজনাথ সিং ও বিজেপির সাংগঠনিক সাধারণ সম্পাদক BL সন্তোষ। এই বৈঠকগুলির পর দলীয় সূত্রে জানা গিয়েছে, সর্বভারতীয় সভাপতির নাম চূড়ান্ত হওয়ার দিন আর খুব দূরে নয়। এই মাসের শেষেই হয়তো দল পেয়ে যাবে তাদের পরবর্তী সর্বভারতীয় সভাপতিকে। একই সাথে দলের অন্দরে কান পাতলে শোনা যাচ্ছে রাজ্যও পাবে সুকান্ত মজুমদারের রিপ্লেসমেন্টকে। বিজেপির বহু প্রচলিত নীতি এক ব্যক্তি এক পদ অনুযায়ী জেপি নাড্ডাকে সর্বভারতীয় সভাপতির পদ ছাড়তেই হবে, কারণ সম্প্রতি তাকে কেন্দ্রীয় সরকারের স্বাস্থ্যমন্ত্রী পদে নিযুক্ত করা হয়েছে। সেই অনুযায়ী দলের নেতৃত্বে বড়সড় রদ বদল আসন্ন। একই পরিস্থিতির রাজ্য নেতৃত্ব। পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার কেন্দ্রীয় মন্ত্রিত্ব পাওয়ার পর তিনি সভাপতির পদ ছাড়বেন। তবে তার উত্তরসূরি কে হবেন সে বিষয়ে এখনো কোনো স্পষ্ট ঘোষণা হয়নি। তবে দলের অন্দরে একাধিক নামের গুঞ্জনও শোনা যাচ্ছে। দলীয় সূত্রে জানা যাচ্ছে, এই মাসের শেষ অথবা আগামী মাসের প্রথম সপ্তাহে জাতীয় সভাপতি নির্বাচন হতে পারে। নির্বাচন পরিচালনার জন্য জাতীয় নির্বাচন কর্মকর্তা শীঘ্রই সাংবাদিক সম্মেলনের মাধ্যমে আনুষ্ঠানিক ঘোষণা করবেন। এই মুহূর্তে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বে এক প্রকার রাজনৈতিক মন্থন চলছে বলে রাজনৈতিক বিশ্লেষকদের অভিমত। কাদের কাঁধে যাবে দলের ভবিষ্যতের ভার, তার জন্য অপেক্ষায় গেরুয়া শিবির। আসছি পরবর্তী সংবাদে। মুর্শিদাবাদের সীমান্তবর্তী এলাকায় হিন্দুদের সুরক্ষার কাশ্মীর মডেলের প্রয়োগের দাবি তুলেন শুভেন্দু অধিকারী। বিধানসভার বিরোধী দলনেতার কথায়, যেসব এলাকায় হিন্দু জনসংখ্যা 20% কম, সেখানে বৈধ আগ্নেয়াস্ত্র রাখার অনুমতি দেওয়া উচিত। আত্মরক্ষা সবার অধিকার। এক সাংবাদিক সম্মেলনে শুভেন্দু জানান, বিএসএফ বা সিআরপিএফ সর্বক্ষণ থাকে না। বাংলাদেশের সীমান্তবর্তী 50 কিলোমিটার অঞ্চলে স্পর্শকাতর হিন্দু অধ্যুষিত এলাকাগুলিতে অস্ত্র থাকার অনুমতি দেওয়া হোক। কাশ্মীরে যেমন বর্ডার গ্রামে এই বিশেষ ব্যবস্থা রয়েছে, মুর্শিদাবাদেও তা চালু করতে হবে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি এখনই কাশ্মীরের মতো মডেল প্রয়োগ না করা হয়, তাহলে যেখানে 10 থেকে 15% হিন্দু রয়েছেন, ভবিষ্যতে তারা আর থাকবে না। সম্প্রতি ওয়াকফ আইন নিয়ে উত্তপ্ত হয়েছে মুর্শিদাবাদের শামশেরগঞ্জ, সুতির মতো এলাকা। প্রাণহানির ঘটনাও ঘটেছে। আইন শৃঙ্খলা রক্ষায় কলকাতা হাইকোর্টের নির্দেশে মোতায়েন করা হয়েছে বিএসএফ ও প্যারা মিলিটারি বাহিনী। 17 এপ্রিল পর্যন্ত বাহিনী থাকার নির্দেশ থাকলেও আদালত সেই সময়সীমা অবধি না বাড়িয়ে পরবর্তী শুনানি পর্যন্ত বাহিনী মোতায়েন রাখার নির্দেশ দেয়। শুভেন্দুর মতে, এই সিদ্ধান্ত ঠিক হলেও দীর্ঘমেয়াদী নিরাপত্তা নিশ্চিত করতে কাশ্মীরের মতো আইনি কাঠামোই একমাত্র সমাধান। আসছি পরবর্তী সংবাদে। সুপ্রিম কোর্টের রায়কে সামনে রেখে স্কুল সার্ভিস কমিশন এবার নিয়োগ প্রক্রিয়ায় আনছে একাধিক পরিবর্তন। 31 মের মধ্যে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ পেয়েছে কমিশন। এর আগে নতুন নিয়োগ বিধির প্রস্তাব পাঠানো হবে স্কুল শিক্ষা দপ্তরে। মূল পরিবর্তনের প্রস্তাব কি কি? ওএমআর শিটের কার্বন কপি পরীক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হবে, যাতে তারা পরীক্ষার শেষে বাড়িতে নিয়ে গিয়ে নিজেদের উত্তর যাচাই করতে পারে। ফল প্রকাশের আগে নির্দিষ্ট উত্তরপত্র প্রকাশ
করার পরিকল্পনা, যাতে পরীক্ষার্থীরা আগে থেকেই জানতে পারে কি নাম্বার পেতে চলেছেন। কাউন্সিলিং পর্বেও আসতে পারে পরিবর্তন। এসএসসি সূত্রে জানা যাচ্ছে এই প্রস্তাবগুলি রাজ্য সরকারের কাছে পাঠানো হবে এবং সরকার অনুমতি দিলে নতুন নিয়ম অনুযায়ী নিয়োগ শুরু হবে। কমিশনের চেয়ারম্যান ইতিমধ্যে আঞ্চলিক প্রধানদের সঙ্গে একাধিক বৈঠক করেছেন এই বিষয়টি নিয়ে। সুপ্রিম কোর্টের নির্দেশের প্রেক্ষাপট 3 এপ্রিল আদালত 2016 সালের এসএসসি প্যানেল বাতিল করেছে। চাকরি হারিয়েছেন 25,735 জন। 31 মে এর মধ্যে নিয়োগ প্রক্রিয়া শুরু করতে হবে এবং 31 ডিসেম্বরের মধ্যে সম্পূর্ণ করতে হবে। নবম, দশম ও একাদশ, দ্বাদশ শ্রেণীর শিক্ষকরা আপাতত কাজ চালিয়ে যেতে পারবেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই রায়কে বড় স্বস্তি বলেছেন। নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা ও নির্ভরযোগ্যতা আনতে এসএসসি এর পরিবর্তনগুলি ভবিষ্যতের জন্য দৃষ্টান্ত হয়ে উঠতে পারে। আসছি পরবর্তী সংবাদে। বর্তমান সময়ে বিভিন্ন বিষয়ের পরিপ্রেক্ষিতে একের পর এক হিংসাত্মক ঘটনা ঘটছে বঙ্গজুড়ে। শুধু তাই নয়, পরিস্থিতি এতটাই বেগতিক হয়ে গিয়েছে যে সাম্প্রতিক সংঘর্ষের মতো গুরুতর ঘটনা ঘটতে দেখা গিয়েছে। আর এই ঘটনাগুলি রীতিমতো চাপে ফেলেছে শাসক দলকে। এমনিতেই গত মাসের শেষের দিকে উত্তপ্ত হয়ে ওঠে মালদার মোথাবাড়ি, যেখানে হিন্দুদের বাড়ি সহ দোকানপাটে ভাঙচুরের অভিযোগ ওঠে, যার পরিপ্রেক্ষিতে গর্জে ওঠে বিরোধী দল। সেই সময় রাজ্য বিজেপি সভাপতি তথা কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার দাবি করেছিলেন যে ব্যর্থ মুখ্যমন্ত্রী তার গ্রেটার বাংলাদেশ তৈরির গোপন অভিসন্ধি সফল করে তুলছেন। এদিকে সেই ঘটনার রেশ কাটতে না কাটতে আরো একটি সম্প্রতি ওয়াকফ ইস্যুতে রীতিমতো উত্তপ্ত হয়ে ওঠে মুর্শিদাবাদ। সেখানেও হিংসাত্মক ঘটনার বিষয় সামনে আসে এবং ঘটে প্রাণহানিও। এদিকে কয়েকদিন আগে একটি ভিডিও তুমুল ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়, যেখানে দেখা যায় খাস কলকাতার বুকে একটি বাসে হিন্দুদের ধর্মীয় পতাকা খুলে দিতে বাধ্য করা হয় বাসের চালককে, যেখানে পুলিশের উপস্থিতিতে মুসলিম সম্প্রদায়ের মানুষদের ভিড় পরিলক্ষিত হয়েছিল। আর তারপর থেকেই তুমুল সমালোচনা শুরু হয়। এমনকি এই ঘটনার পরিপ্রেক্ষিতে শাসক দলের একটি বিশেষ সম্প্রদায়ের প্রতি তোষণের অভিযোগ তোলেন বিরোধীরা। ঠিক এই আবহে সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় আরো একটি ছবি সামনে এসেছে, যেখানে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে রীতিমতো দেশদ্রোহী হিসেবে বিবেচনা করা হয়েছে। শুধু তাই নয়, তার গ্রেপ্তারির দাবিও জানানো হয়েছে। আসলে দিল্লির নাম্বার প্লেটের একটি অটো ছবি উঠে এসেছে আলোচনার কেন্দ্রবিন্দুতে, যেখানে ওই অটোর পেছনে হিন্দিতে লেখা বাক্যে মমতার সমালোচনা করা হয়েছে। আসছি পরবর্তী সংবাদে। বঙ্গ বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষের 7 পাকে বাধা নিয়ে রাজ্য রাজনীতিতে চর্চা অব্যাহত। রাজনৈতিক জীবন শুরু করার আগে দীর্ঘ বছর ধরে আরএসএস এর প্রচারক হিসেবে কাজ করেছেন দিলীপ ঘোষ। আরএসএস এর প্রচারক থাকাকালীন কি বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া যায়? কবে দিলীপ ঘোষ প্রচারক থেকে মুক্ত হয়েছেন? আরএসএস সূত্রে খবর, 1980 থেকে 81 সাল থেকে আরএসএস এর প্রচারক হিসেবে কাজ শুরু করেন। জঙ্গল মহলের গোপী বল্লভপুরে এক প্রত্যন্ত গ্রাম থেকে আরএসএস এর কার্যক্রম শুরু করেছিলেন তিনি। সংঘের অনেক প্রচারকই ওই এলাকা থেকে উঠে এসেছিলেন। তারপর বর্ধমানের আসানসোলে দীর্ঘদিন কাজ করেছেন জেলা প্রচারক হিসেবে। আসানসোলে থাকাকালীন আমাদের শ্রমিক সংগঠনের সঙ্গে থেকেও কাজ করেছেন তিনি। একবার বামেদের ডাকা বন্ধ ব্যর্থ করে দিয়েছিল সংঘের শ্রমিক সংগঠন। দিলীপ ঘোষও সেই পরিকল্পনায় ছিলেন। কার্যত সেখানে থেকেই রাজনীতি কিভাবে করতে হয় অভিজ্ঞতা অর্জন করেছে দিলীপ ঘোষ। আসানসোল থেকে সংঘের প্রচারক হিসেবে আন্দামানে চলে যান। সেখান থেকে ফের কলকাতায় ফেরেন। সল্ট লেকে পূর্ব কলকাতা বিভাগে কাজ করেন। তারপর হিন্দু জাগরণ মঞ্চ, শেষমেশ 2015 সালে ভারতীয় জনতা পার্টির রাজ্য সভাপতি। তারপর 2016-তে খড়গপুর থেকে বিধায়ক, 2019-এ মেদিনীপুর থেকে সাংসদ। এখন দিলীপ ঘোষ সংসারী। আরএসএস এর দক্ষিণবঙ্গের প্রান্ত প্রচারক বিপ্লয় রায় ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলাকে বলেন, আরএসএস ভলেন্টিয়ারি অর্গানাইজেশন, সেখানে ভলেন্টিয়ারি সার্ভিস দেবে তার সুবিধা মতো, তার সামর্থ্য অনুযায়ী। সেখানে কেউ মানা করতে পারে নাকি? তবে প্রচারক থাকলে বিয়ে করতে পারবে না। বিয়ে করলে প্রচারক থেকে মুক্ত হতে হবে। প্রচারকের দায়িত্ব তার থাকবে না। যারা অবিবাহিত ডেডিকেটেড তারাই প্রচারক হন। তবে প্রচারকের কাজ করতে করতে যদি তার মনে হয় বাড়িতে বৃদ্ধ বাবা মা আছেন, বছরে 1-2 জনের ক্ষেত্রে এমন ঘটনা ঘটেই যায়, তবে বিয়ে করলে প্রচারকের পদে থাকতে পারবেন না। তবে দিলীপ ঘোষ কবে থেকে মুক্ত হলে প্রচারক পদ থেকে? আরএসএস সূত্রে জানা গিয়েছে 2016-তে দিলীপ ঘোষ বিধায়ক হওয়ার পর তার প্রচারক জীবন থেকে মুক্ত হয়েছেন। প্রচারকদের কোনো আর্নিং সোর্স থাকবে না।
সংঘ বিষয়টা দেখবে। বিধায়ক ভাতা পেয়েছেন, পেনশন পাচ্ছেন, অর্থাৎ দিলীপ ঘোষের আর্নিং সোর্স হয়ে গিয়েছে। সেই সময় থেকে তিনি আর প্রচারক নেই। তাকে বিধায়ক হওয়ার পর এক সভায় ঘোষণা করে মুক্ত করা হয়েছিল। সংঘে সংগঠনের স্তর অনুযায়ী নানা স্তরের প্রচারক থাকেন। সাধারণত সংঘ পরিবারের নগর স্তরের প্রচারক, জেলা প্রচারক, বিভাগ প্রচারক, প্রান্ত প্রচারক, তারপর ক্ষেত্র প্রচারক, তারপর অখিল ভারতের দায়িত্বে থাকা প্রচারক। সংঘের বিবিধ দায়িত্বে থাকেন অনেকেই। বিপ্লব রায় বলেন, অনেক প্রচারকই পরিবারের স্বার্থে বিয়ে করেছেন, তাদের ওপরে বাবা মা নির্ভরশীল হয়, বাবা মাকে দেখার কেউ নেই বলে অনেকে প্রচারক জীবন ছেড়েছেন।